নিষিদ্ধ করা কতটা জরুরি এই প্রশ্নও উঠে গেছে। প্রচণ্ড আবেগ, প্রচণ্ড উত্তেজনা, এই বিষয়গুলিকে নিয়ে তারা এই দাবিটা সামনে নিয়ে আসছে। বর্তমান যে সরকারের যারা অংশীজন আছেন, এই অংশীজনদের মধ্যে এক ধরনের অনৈক্য খুব স্পষ্ট হয়ে ফুটে উঠেছে। নারায়ণগঞ্জের রাজনীতিতে ওনার বিরুদ্ধে সে ধরনের কোনো অভিযোগ কখনোই পাওয়া যায়নি। উনি যে একজন দলের লোক না, সবার মেয়র, এই যে মানসিকতার জায়গা, মৌলিক জায়গা, সেটাকে কিন্তু উনি খুব স্ট্রংলি কিন্তু এটাকে আপহোল্ড করেছেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি খবর সংযোগের নিয়মিত আয়োজন টক অফ দ্য টাউনে। গরম বাড়ছে, আজকে সাংঘাতিক গরম এবং সবকিছুই গরম। একদিকে পাকিস্তান ভারত যুদ্ধ লেগে গেছে। যুদ্ধে যেটা ভাবা হয়েছিল যে সহজভাবে এগোবে, দেখা গেল IPL PSL এর খেলা বন্ধ হয়ে গেছে। স্টেডিয়াম পর্যন্ত, ইসলামাবাদে স্টেডিয়ামে করা হয়েছে, হামলা করা হয়েছে। ভারতে একই অবস্থা, এদিকে ইসরায়েলে হামলা চলতেছে। আমাদের দেশও উত্তপ্ত হয়ে গেছে। উত্তপ্তটা কোন জায়গায়? সেটা হচ্ছে যে দুইটা জিনিস গতকাল রাত থেকে ঘটতেছে। সেটা হচ্ছে যে এনসিপি, ইনকিলাব মঞ্চ, তারপরে জামাতে ইসলামের একটি অংশ, এবি পার্টি, এরকম দলগুলি, বিশেষত এনসিপি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে গতকাল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বিক্ষোভ করতে শুরু করে গতকাল রাত 10টার থেকে। এবং সেখানে অনেকে এখানে যোগ দিয়েছেন। এবং যেটা হয়েছে যে আগে থেকেই যেটা ঘোষণা আসছে যে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয় হাসনাত আবদুল্লাহ এবং এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসিরউদ্দিন পাটোয়ারি মেইন একটা ভূমিকায় আছেন এবং ওনারা যমুনা ঘেরাও করে রেখেছিলেন, যমুনার সামনে অবস্থান নিয়েছিলেন আর কি। তারপরে এখানে শেরাটনের সামনে, ইন্টারকন্টিনেন্টালের সামনে যে ফোয়ারা আছে, সেখানে মঞ্চ বানানো হচ্ছে 5টা ট্রাকে। সেখানে জুমার নামাজের পরে সমাবেশ করার কথা। দাবি একটাই, সেটা হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এটা একটা ঘটনা। দ্বিতীয় আরেকটা ঘটনা ঘটে গেছে রাত্রির থেকেই, সেটার হয়েছে। সেটা হচ্ছে নারায়ণগঞ্জের সিটি মেয়র ডক্টর সেলিনা হায়াত আইভিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করা হয়নি শুধু, গ্রেফতার করে ইতিমধ্যে আদালতে করা হয়েছে। আদালতে যে পোশাক শ্রমিক মিনারুল ইসলামের নিহত হওয়ার ঘটনায় করা মামলার 12 নম্বর আসামি হিসেবে ওনাকে আদালতে উপস্থিত করা হয়। নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে শুনানি শেষে জেলে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এই দুটো ঘটনা এখনকার রাজনৈতিক পরিস্থিতিতে, বিশেষ করে আজকের রাজনৈতিক পরিস্থিতিতে, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি এনসিপির, যে ছাত্র আন্দোলনকারীদের, জুলাই আন্দোলনকারীদের শুরু থেকেই ছিল, সেটা বাস্তবায়ন করা হয়নি। তো সেই দাবিটা নিয়ে এটা দুঃখ করেছেন নাহিদ ইসলাম, যিনি একসময় ক্ষমতার অংশীদার ছিলেন। উনি বলেছেন যে উনি ক্ষমতায় থাকা অবস্থায় এবং ক্ষমতা থেকে বেরিয়ে দল গঠনের পরে বাইরের থেকেও এই দাবিটি তোলা হয়েছিল, কিন্তু সেটার কোনো বাস্তবায়ন হয় নাই। কেন হয় নাই সেই জবাবদিহিতা এটা ডক্টর ইউনূস এবং আইন উপদেষ্টা সবাইকেই এখানে করা হচ্ছে, এক ধরনের জবাবদিহিতার মধ্যে আনার বিষয় চলে আসছে। প্রথমত যে বিষয়টা, যে 9 মাস হয়ে গেছে জুলাইয়ের পরে, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, এইভাবে চিন্তা করলে 9 মাস হয়ে গেছে। 9 মাসের মধ্যে কিন্তু এই বিষয় করে সুরাহা হয় না, এই দাবির কোনো করা হয় নাই। এই সমন্বয়হীনতাটা, আমরা তো জানি যে যেই সরকারটা বর্তমানে রাষ্ট্র পরিচালনা করতেছে, সমস্ত জিনিসকে যারা কন্ট্রোল করতেছে বা যাদের নিয়ন্ত্রণে চলা হচ্ছে, সেটা তো এই এনসিপি ওয়ালাদেরই, মানে ছাত্রদেরই মনোনীত একটা সরকার বলা যায়। তো এখানে সমন্বয়হীনতা তৈরি হয়েছে না বিচ্ছেদের সুর বেজে উঠেছে, অনৈক্য দেখা দিয়েছে বা সুস্পষ্ট ফাটল তৈরি হয়েছে, বিষয়গুলি বোঝাটা খুবই মুশকিল। কারণ যখন একটা সরকার যেখানে থাকেন, সেই সরকারের মধ্যে মতভিন্নতা থাকতে পারে। কেউ এক উপদেষ্টা একরকম মনে করলে আরেক উপদেষ্টা আরেক রকম মনে করতে পারেন। ডক্টর ইউনূস
উনি প্রধান উপদেষ্টা, উনি কি ভাবতেছেন, উনি কিভাবে বিষয়গুলি দেখতেছেন, এই বিষয়গুলি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে উনি দু একটা জায়গায় কিন্তু কমেন্টস করেছেন যে এটা হয়তো বা সম্ভব হবে না, এরকম কথা উনি বলেছেন। তো এখন বিষয়টা হলো যে এই যে উনি বলতেছেন, কিন্তু এই সরকারেরই একটা পার্ট হিসেবে যাদেরকে আমরা চিনি জানি বা দেশবাসীও যাদেরকে চেনে জানে, প্রচন্ড আবেগ, প্রচন্ড উত্তেজনা, এই বিষয়গুলিকে নিয়ে তারা এই দাবিটা সামনে নিয়ে আসছেন। তো আমার কথাটা হচ্ছে, নিজেদের মধ্যে যদি বিষয়টা হয়ে থাকে তাহলে সেটা তো আলাপ আলোচনার মাধ্যমেই মেটানো সম্ভব। সেক্ষেত্রে একটা জিনিস স্পষ্ট হয়ে উঠছে, সেটা হচ্ছে যে এই সরকার বা বর্তমান যে সরকারের যারা অংশীজন আছেন, এই অংশীজনদের মধ্যে এক ধরনের অনৈক্য খুব স্পষ্ট হয়ে ফুটে উঠেছে। এটা সাধারণ মানুষের মধ্যেও এই জিনিসটা অনেকটা প্রতিভাত হয়েছে, স্পষ্ট হয়ে ফুটে উঠছে। আমরা যেটা চাচ্ছি, মানে মানুষেরও যেটা আকাঙ্ক্ষার জায়গা, ফেসিজম এবং ফেসিজমের সাথে যুক্ত যারা আছে তাদের বিচারটা খুব জরুরি বলে অনেকেই মনে করছেন। সাধারণ মানুষেরও এই জিনিসটা আছে। কাউকে নিষিদ্ধ করার মধ্যে সমাধান কতটা আছে এটা নিয়ে কিন্তু সন্দেহ রয়েছে। নিষিদ্ধ করলেই যে সবকিছুর বিচার হয়ে গেল, এই যে বলা হচ্ছে এই এনসিপির পক্ষ থেকে বা জুলাইয়ের আন্দোলনের পক্ষ থেকে যে বলা হচ্ছে যে আওয়ামী লীগ এই কাজগুলি করেছে, গণহত্যা চালিয়েছে, মত প্রকাশের স্বাধীনতা ছিল না, বিরুদ্ধ মতাবলম্বীদেরকে বিভিন্নভাবে শাস্তি দেওয়া হয়েছে, প্রচণ্ড শাস্তি দেওয়া হয়েছে, বছরের পর বছর তাদেরকে আয়না ঘরে রাখা হয়েছে, এই বিষয়গুলির সমাধান কি তাদেরকে নিষিদ্ধ করার মধ্যে? আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে কি এই মানে বিচারটা হয়ে গেল? একটা দলকে, একটা সরকারকে ওইভাবে আসলে হয়তোবা কখনো কখনো দায়ী করা যায় না। কারণ সরকারের কিন্তু অনেকগুলি পার্ট থাকে, অনেকগুলি, আমাদের শরীরে যেমন বিভিন্ন অঙ্গ থাকে এবং তারা ফাংশন করে, সরকারের পার্টের মধ্যে এমন অনেক বিষয় আছে যেটা করে সরকারের উপর চালিয়ে দেওয়া হয়। তো এটার জন্য অবশ্যই সরকার দায়ী, কিন্তু একই সঙ্গে যারা ওই সিদ্ধান্তগুলি নিচ্ছেন, যারা ওইটা কার্যকর করছেন, তাদেরকে চিহ্নিত করে তাদেরকে বিচারের আওতায় এনে তাদের বিচারটা করা সম্ভবত খুব জরুরি। নিষিদ্ধ করলেই বিচার হয়ে যাচ্ছে বিষয়টা এরকম না। অনেকেরই যে বিশ্লেষণের জায়গা সেটা হচ্ছে যে নিষিদ্ধ করা কতটা জরুরি এই প্রশ্নও উঠে গেছে। জুলাই আন্দোলনকারীদের একটি অংশ এই বিষয়টা সামনে নিয়ে এসেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। সেই বিষয়টা বর্তমান সরকার বা কিভাবে নিষিদ্ধ করা যায়, নির্বাহী আদেশে করা হবে না কিভাবে করা হবে, এই বিষয়গুলি সেভাবে আমরা যেটা চাচ্ছি সেটা হলো যে নিজেদের মধ্যে যেন ঐক্যটা ঠিক থাকে। যেই চেতনাকে তুলে ধরে নতুন সরকার, অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসেছে, সেই চেতনাটা যদি কোনো কারণে ব্যাহত হয়ে থাকে তাহলে সেটা যেন আবার ফিরিয়ে এনে ওই লক্ষ্যের দিকে সবাই মিলে একসাথে মার্চ করা যায়। সেটা দেশের জন্য অনেক বেশি, সাধারণ মানুষের জন্য অনেক বেশি কাম্য। তারা সেই জিনিসটা চায়। সেলিনা হায়াৎ আইভীর যে বিষয়টা, এখানে একটা ধারাবাহিকতার বিষয়টা লক্ষ্য করা গেছে। সেটা হচ্ছে যে একটা ধারাবাহিকতা বলতে আমি ঘটনার ধারাক্রম বুঝাচ্ছি। বুধবার রাত্র 3:05 সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ থাইল্যান্ড চলে গেছেন। উনি কেন গেলেন? উনি গিয়েছেন চিকিৎসার জন্য। উনি কিভাবে, ওনাকে অনুমতি দেওয়া হলো যাওয়ার, এই বিষয়টা নিয়ে প্রবল আলোচনা এবং স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করা হয়েছে হাসনাত আব্দুল্লাহর পক্ষ থেকে, আরো অনেকের পক্ষ থেকে। যে স্বরাষ্ট্র উপদেষ্টা এক জায়গায় বলেছেন যে আমি যদি এই যে যারা এটার সাথে জড়িত তাদেরকে যদি শাস্তির আওতায় আনতে না পারি তাহলে আমি পদত্যাগ করব। দেখা গেল দুইজন জুনিয়র অফিসারকে, তারপরে আপনার জুনিয়র অফিসারকে কাউকে বরখাস্ত করা হয়েছে, কিশোরগঞ্জের যিনি ওই তদন্তকারী কর্মকর্তা ছিল তাকে সরিয়ে দেওয়া হয়েছে, কিশোরগঞ্জের এসপিকে সরিয়ে দেওয়া হয়েছে। এই ধরনের ভূমিকা রাখা হচ্ছে। এবং দেখা গেল একদিন পরেই বৃহস্পতিবার রাত্রিবেলা 10টা-11টার দিকে সেলিনা হায়াৎ আইভীর দেওভোগের বাসায় পুলিশ গিয়ে হাজির, তাকে গ্রেফতার করা হবে ওই যে পোশাক শ্রমিক মিনারুল ইসলামের হত্যা মামলায়। আমি যতদূর জানি, স্মরণে আছে যতটুকু, সেটা হলো এই পোশাক কর্মীর যে পোশাক শ্রমিকের নিহতের মামলায় শামীম ওসমানও আসামি।
তো আমরা যতটুকু জানি শামীম ওসমান এবং সেলিনা হায়াৎ আইভী দা কুমড়া সম্পর্কের একটি মানুষ, তারা দুইজনে মিলে একজনকে একটা হত্যা প্রচেষ্টার সঙ্গে যুক্ত থাকবেন, এই বিষয়গুলি আসলে অনেক ভাবার বিষয় আছে। হয়তো বিশেষ কোনো কারণে এই মামলাটি করা হয়েছে এবং সরকারের একটি অংশ কিন্তু এই বিষয় সম্পর্কে সচেতন। সরকার কিন্তু জানিয়েছিল, সরকারের উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ জানিয়েছিল যে যাদের বিরুদ্ধে মানে অভিযোগ প্রমাণিত হওয়ার আগে এই গ্রেপ্তারি বিষয়গুলি, হয়রানিমূলক গ্রেপ্তারি করা হবে না। এখন একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে পুলিশ যাওয়ার পরে সেলিনা হায়াৎ আইভী বলেছেন, রাতের বেলা কেন আমাকে গ্রেপ্তার করতে আসা হলো? আমি তো কোনো পলাতক না, আমি তো পালিয়েছিলাম না, আমি ঘোষণা মতোই বাসায় আছি, তা আমাকে দিনের বেলা গ্রেপ্তার করতে হবে। ওনার সেই দাবি অনুযায়ী পুলিশ কিন্তু সারা রাত সেখানে ছিল, ওনার সমর্থকরা সেখানে ছিলেন এবং তারা বিভিন্ন রকম স্লোগানও দিয়েছেন। এখানে পুলিশ বলেছে যে ওনাকে আমাদের গ্রেপ্তার করতেই হবে, আপনারাও থাকেন আমরাও থাকি। পরে ভোর 5:45-6টার দিকে মানে সেলিনা হায়াৎ আইভীর যে দাবি যে আমাকে দিনের আলোতে গ্রেপ্তার করতে হবে, সেটাই হয়েছে। ওনাকে 5:45-6টার দিকে নিয়ে যাওয়া হয়েছে। তো সেটা যেটা আবার রাস্তায় আবার অ্যাটাক হয়েছিল, দুইজন পুলিশ সামান্য আহত হয়েছেন। সেলিনা হায়াৎ আইভীর কিছু হয়নি, ওনাকে ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় 10টার দিকে এবং শুনানি শেষে ওনাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। সেলিনা হায়াৎ আইভী কারাগারে ঢোকার আগে যেটা বলেছেন যে এটা আমাকে গ্রেপ্তার কেন করা হলো, মানে এটার মাজেজাটা কি সেটা উনি জানতে চেয়েছেন। তো মাজেজা আসলে আমরাও জানি না, তবে আমরা কিছুটা গেস করতে পারি যে সরকার আব্দুল হামিদ সাহেব চলে যাওয়ার পরে যে একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছে, এই সরকারের আমি আগেও বললাম যে অংশীজনের দিক থেকেই দাবি উঠেছে, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি উঠেছে। এখন কেউ কেউ হয়তোবা এটা জিনিসটা এরকম একটা সমীকরণে চলে আসছে যে গদি বাঁচানোর জন্য ক্ষমতায় থেকে যাওয়ার একটা চেষ্টা হিসাবে, একটা দেখিয়ে দেওয়ার মানসিকতা হিসাবে ডক্টর সেলিনা হায়াৎ আইভীকে গ্রেফতার করা হয়েছে। কারণ উনি আওয়ামী লীগের একজন নেত্রী হওয়া সত্ত্বেও একটা জিনিস এটা খুব ক্লিয়ার যে উনি এই পরিবর্তনের পরেও কিন্তু ওনার ইমেজগত কারণে উনি সবাইকে নিয়ে ছিলেন। নারায়ণগঞ্জের রাজনীতিতে ওনার বিরুদ্ধে সে ধরনের কোনো অভিযোগ কখনোই পাওয়া যায়নি। তো এটা কিন্তু ওভারঅল আওয়ামী লীগ সম্পর্কে বলা হচ্ছে না। উনি স্পষ্টতই নিজস্ব একটা ইমেজ সেখানে তৈরি করেছেন, যেখানে সমস্ত দল নিয়ে সবার প্রতি সহনশীলতা দেখিয়ে নির্বাচিত হওয়ার পরে উনি যে একজন দলের লোক না, সবার মেয়র, এই যে মানসিকতার জায়গা, মৌলিক জায়গা, সেটাকে কিন্তু উনি খুব স্ট্রংলি কিন্তু এটাকে আপহোল্ড করেছেন। এই গ্রেফতারের উদ্দেশ্য নিয়ে উনি যেমন প্রশ্ন তুলেছেন, সেরকম প্রশ্ন সুধীজনদের মধ্যেও অনেকে তুলছেন। অনেকে বলছেন যে এই ধরনের আচরণ হয়তোবা কারো ইমেজ সংকট তৈরি করতে পারে। তো এই জিনিসগুলি হচ্ছে এক ধরনের হিসাব, এক ধরনের বিবেচনা, এক ধরনের অনুমানও বলা যায়। সেগুলি ঘটনা পরম্পরা বিচার করে সাধারণ মানুষ বিবেচনা করবেন যে কেন, কোথায়, কি হচ্ছে, সেটার পরিণতি কি বয়ে আনতে পারে, ইতিহাস আমাদেরকে কিভাবে শিক্ষা দেয়। ধন্যবাদ সবাইকে, আমাদের সঙ্গে থাকবেন, খবর সংযোগের সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ সবাইকে।